খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। স্বাগত জানাচ্ছি এখন মাঠে। এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার বিস্তারিত আলোচনা করতে চাই। সামনে বাংলাদেশ ফুটবলের সাফ সহ ফিফা উইন্ডো রয়েছে এবং এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা রয়েছে ফর্টিস এফসির। সেক্ষেত্রে কতটুকু প্রস্তুতি হতে পেরেছে ক্লাবগুলো? আবার সামনে মৌসুমও, নতুন মৌসুমও শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবল দলের আনুষ্ঠানিকতা আসলে কত ধাপ এগিয়ে গেছে ক্লাবগুলো, সেই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্টুডিওতে ফর্টিস এফসি লিমিটেড ক্লাবের কোচ পারভেজ ভাই। পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে ফর্টিস এফসির শুরুটা আপনাদের দিয়েই হচ্ছে, চ্যালেঞ্জ লিগ শুরু হচ্ছে। সেক্ষেত্রে 11 আগস্টই তো আপনাদের পরীক্ষা, গ্রুপ পর্বের লড়াই শুরু হবে এবং আপনাদের দেশের মাটিতেই সেই সুযোগটা পাচ্ছেন কিরগিজস্তানের একটি ক্লাবের সাথে। প্রস্তুতিটা এই কয়দিনে আপনারা প্রস্তুতিটা কেমন নিতে পারলেন? কারণ এতদিন তো ক্লাবের ব্রেক ছিল। ধন্যবাদ। আমি প্রথমেই আপনার মাধ্যমে এখন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, প্লাস আমার ক্লাব ফর্টিসকে সম্মান জানানোর জন্য। হঠাৎ করেই আমাদের ভাগ্যে চলে আসে যে এফসি কাপ খেলতে হবে। সো অল্প সময়ের মধ্যে ক্লাব কর্তৃপক্ষ সর্বোচ্চ সমর্থন করেছে আমাকে এবং আমার কোচিং স্টাফকে। সো আমরা এই গত মাসের শুরুতেই, জুলাইয়ের শুরুতেই আমরা ট্রেনিং শুরু করি। সব প্লেয়ার পেতে আমাদেরকে হয়তো বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল, বাট ট্রেনিং স্মুথলি চলতেছে। অপোনেন্ট কিরগিজস্তানের মুরাসকে আপনারা জানেন, গত এফসি কাপে তারা ঢাকা আবাহনীকে হারিয়ে প্রিলিমিনারি স্টেজ পার হয় এবং তারা সেমিফাইনাল খেলে। সো মুরাজ শক্তিশালী দল এফসি কাপের জন্য। সো আমরা নতুন একটা দল, আমাদের জন্য এটা একটা বড় সুযোগ এফসিতে নিজেদেরকে তুলে আনা এবং সুযোগটা আমরা নিজেদের মাঠে পাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করে আসতেছি ট্রেনিংয়ের শুরু থেকে। প্রাথমিকভাবে আমরা নিজেদেরকে গোছানোর চেষ্টা করতেছি আমাদের প্লেয়িং স্টাইল অনুযায়ী। অনেক প্রায় 7 জন প্লেয়ার দল থেকে চলে গেছেন অন্য টিমে, নতুন বিদেশি এসেছেন। অন্য ঢাকা আবাহনী ক্লাব থেকে 2 জন ইব্রাহিম আর শাকিল জয়েন করেছেন। সো টোটালি আমাদের নিজস্ব প্লেয়িং স্টাইলটা অ্যাডাপ্ট করার জন্য যা যা দরকার এখন সেটাই করা হচ্ছে। এর মধ্যে আমরা পুলিশের সাথে 2টা ম্যাচ খেলবো, একটা ম্যাচ হয়ে গেছে, আরেকটা ম্যাচ খেলবো 5 তারিখ, দেন 11 তারিখের ম্যাচ। তো আশা করি আমি 11 তারিখের আগেই মুরাসের সাথে আমরা সম্পূর্ণভাবে রেডি হয়ে নামবো। মানে আপনারা এখন কোন জায়গাটাতে আসলে ফোকাস করছেন? বিশেষ করে থাকে না ফরওয়ার্ড, আপনারা রাকিবকেও চেয়েছিলেন বসুন্ধরা কিংসে, তবে আপনারা সেই চিঠির কোনো উত্তর পাননি আমি যতটুকু জানি। সেক্ষেত্রে আপনাদের উইঙ্গার বা ফরওয়ার্ড জোনটা আসলে কতটুকু শক্তিশালী হতে পেরেছে এবং আপনারা বিদেশি কয়জন প্লেয়ারকেও নিয়েছেন, তার মধ্যে 2 জন জাপানিও রয়েছে। সেক্ষেত্রে সব মিলিয়ে আসলে প্রস্তুতিটা একেবারে শেষ মুহূর্ত, আর মাত্র 10 দিন রয়েছে। জাপানি 2 জন শুধুমাত্র এফসি কাপের জন্য, এর বাইরে আমাদের নেপালের নতুন একজন লিগের জন্য আমরা এরিক বিস্টেকে নিয়েছি, নেপাল ইন্টারন্যাশনাল। আমরা আমাদের অ্যাটাকিং সাইড ডেভেলপ করার জন্য আমরা অভিজ্ঞ ইব্রাহিমকে নিয়েছি। এর বাদে নাইজেরিয়ান স্ট্রাইকার জয়েন করেছে। সো অন্যান্য ঢাকা মহরণ থেকে আমরা রাফায়েল টুডুকে নিয়েছি, বসুন্ধরা থেকে আমরা ইনসানকে নিয়েছি। সো এরা সবাই, ইব্রাহিম বাদে বাকিরা ইয়াং ট্যালেন্টেড। সো মূল বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে ম্যাচটা খেলতে চাচ্ছি, আমরা ওইভাবে প্রস্তুতিটা আগে নিচ্ছি নিজেদেরকে, দেন লাস্ট উইকে আমরা অপোনেন্ট নিয়ে কাজ করব। দেন আমি হোপফুলি তার আগে আমরা প্রাথমিকভাবে আপনাদের টেকনিকটা কি হতে চলেছে, কি চিন্তা ভাবনা করেছেন? অ্যাটাকিং ফুটবল খেলবেন নাকি ডিফেন্ডিং ফুটবল খেলার চিন্তা ভাবনা রয়েছে? কারণ এটা তো আসলে ডু অর ডাই ম্যাচের মতোই। অ্যাটাকিং ডিফেন্ডিং, বল যখন আপনার কাছে থাকবে তখন বল খুব সহজে যাতে আমি লস করতে না চাই, সেটাই অ্যাটাক যখন আমি ক্রিয়েট করতে পারবো তখন সেটা অ্যাটাকিং ফুটবল আপনারা বলতেছেন। আবার বল যখন লস হবে তখন ডিফেন্ডিং। সো পুরো খেলার মধ্যে অ্যাটাকিং ডিফেন্ডিং ভাবটা থাকবে, বাট আমরা চেষ্টা করব সামনে থেকে ডিফেন্ডিংটা করতে। মোস্ট অফ দ্য টাইম আমরা ট্রাই করব, সেই অনুযায়ী কাজ করতেছি আমরা। মূলত
আমরা কনসিড করতে চাই না, এই 90 মিনিটটাকে আমি কাজে লাগাতে চাই, কারণ আমাদের আর কোনো সুযোগ নাই। বা ওদেরও সেম অবস্থা, মুরাসও এই একটা ম্যাচই খেলতে হবে, যে জিতবে সে নেক্সট রাউন্ডে যাবে। সো এই 90 মিনিটকে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের জন্য ডু অর ডাই, স্বাভাবিক। সো আমরা কোনো গোল হজম করতে চাচ্ছি না, প্লাস যখনই আমরা সুযোগ আসবে সেটা কাজে লাগানোর জন্য চেষ্টা করব, এই মনোভাব নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, যেটা বলছিলাম যে ফরওয়ার্ড লাইনটাও তো আসলে অ্যাটাকিং এ গেলে এটাও আসলে গুরুত্বপূর্ণ, এবং আপনারা সেই পরিকল্পনার ক্ষেত্রে আপনারা বসুন্ধরা কিংসকে চিঠি দিয়েছিলেন যে রাকিবকে যদি পাওয়া যায়, তবে সেই জায়গায় আসলে আপনাদের সাথে এখন কোনো যোগাযোগ হয়েছে কিনা, বা লাস্ট পরিস্থিতিটা আসলে কি? আসলে এটা একটা ভিন্ন বিষয়, যেহেতু দলবদল চলতেছে, প্লেয়াররা এখনো পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে নিতে পারে না কোন ক্লাবে খেলবে না খেলবে। সো বসুন্ধরার একটা ব্যাড টাইম যাচ্ছে, আমরা যদ্দূর জানি, আর্থিকের বিষয়টা। সো এবং ব্যান্ড আছে তারা, আমি জানি না, হয়তো ক্লাব চিঠি দিছে, বাট চিঠির আনসারটা আমরা এখনও ওইভাবে পাই নাই। বাট আমরা এখন যাদেরকে নিছি আমরা ওদেরকে নিয়ে আমি ফাইট করতে চাই, যারা আছে। আমি নতুন কোনো এখন এই মুহূর্তে কোনো প্লেয়ার সংযোজন চাচ্ছি না। তো যারা আসছে তাদেরকে নিয়ে আমি ফাইট করব ইনশাল্লাহ। একটা টিম হয়ে খেললে আমরা রেজাল্ট পাবো। আপনি বলছিলেন যে আপনি লাকিলি এই চান্সটা পেয়ে গেছেন, এই টিকিটটা পেয়ে গেছেন, কারণ খুব স্বাভাবিক বসুন্ধরা কিংস ছিল, তারপরে আবাহনী ছিল, তারপরে তারা আসলে ব্যান্ডের কারণে আসলে তারা সেই সুযোগটা নিতে পারেননি। এখন বলা হচ্ছে যে ফর্টিসেপসি কে দেখা যায় যে সুযোগ সুবিধার ক্ষেত্রে অনুশীলন, প্র্যাকটিস গ্রাউন্ড, জিম বা অন্যান্য আদার যে সুযোগ সুবিধা এবং বেতনের ক্ষেত্রেও ফুটবলারদের সেই নিশ্চিত জায়গাটা আপনারা করতে পারছেন। সেই জায়গায় আসলে বাংলাদেশের বলা হচ্ছিল যে বাংলাদেশের ফুটবল ক্লাবের যে জায়ান্ট বসুন্ধরা কিংস, তবে আপনাদের সেই টেক্কাটা কি বসুন্ধরা কিংসের সাথে থাকবে কিনা, ভবিষ্যতে সেই জায়গাটা আপনারা ক্লিক করতে পারবেন কিনা, যে অন্যের কোনো দুর্বলতা না, নিজের যোগ্যতায় আসলে ওই জায়গাটাতে এক নাম্বার হয়ে আপনারা চ্যালেঞ্জিং বা অন্য ক্লাবের, এশিয়ার তো এটা তৃতীয় স্তরের একটা টুর্নামেন্ট, আপনারা নিজেই ওই জায়গাটাতে ক্লিক করতে পারবেন? না, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো ফর্টিসের এটা 5th ইয়ার টপ লিগে, প্রথম থেকেই বসুন্ধরা আর ফর্টিসের ভিশন কিন্তু এক না। বসুন্ধরায় দেখবেন সাইড লাইনে যারা বসে আছে তারাও ন্যাশনাল টিমের প্লেয়ার, বাট ফর্টিসে আপনি ন্যাশনাল প্লেয়ার, ফর্টিসের ভিশনটা হচ্ছে যে ন্যাশনাল প্লেয়ার তৈরি করবে, বাট রিক্রুট করবে না ন্যাশনাল প্লেয়ার। সো এখানে ডিফারেন্সটা। ক্লাবগুলোর তো এটাই আসলে এজেন্ডা হওয়া উচিত নাকি? না, যারা শিরোপা প্রত্যাশী টিম যারা আছে, ঢাকা মডার্ন, ঢাকা আবাহনী, তারা টপ বাজেটের টিম করে, দেশের সেরা প্লেয়ারদেরকে দলে বিরায়, টপ ক্লাস ফরেন প্লেয়ার নেওয়ার চেষ্টা করে। সো যার জন্য শিরোপাটা সহজে যাতে ধরা দিতে পারে। বাট ফর্টিসের লক্ষ্যটা সম্পূর্ণ ভিন্ন। ফর্টিস তৃণমূল থেকে প্লেয়ার নিয়ে, ম্যাক্সিমাম প্লেয়ার দেখবেন যে বয়সে কম, যাদের অ্যারাউন্ড এজ 22। সো এবারও সেম। বাট আমাদের তার মূল বিষয়টা হচ্ছে যে বেশ কয়েক বছর যদি আমরা একই প্লেয়ারদেরকে রান করাইতে পারি, তাহলে ওদের থেকে বেস্ট এফোর্টটা পাওয়া যায়। এই বছর যারা চলে গেছে অন্য টিমে, তারা 3 বছর আগে এই অবস্থায় ছিল না তাদের। তারা নিজেদেরকে সুন্দরভাবে পারফর্ম করে ফর্টিসকে ভালো কিছু দিয়ে এখন নিজেদেরকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে এবং ভালো একটা পেমেন্ট নিয়ে অন্য ক্লাবে গেছে। এটাই আমাদের সার্থকতা, এটাই ফর্টিসের সার্থকতা। সো আমরা ইয়ং প্লেয়ারদের নিয়ে কাজ করি, আমরা টেক্কা দিতে চাই টপ লেভেল টিমের সাথে ওই জায়গায় যেতে। বাট এফসি কাপটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, এটা লোকাল লিগের খেলা না, এটা এফসি কাপের স্ট্যান্ডার্ডটা হাই। ওই জন্য আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের ন্যাশনাল প্লেয়ারের সংখ্যা কম টিমের মধ্যে, যারা আসছে তারা নতুন, সো ওদেরকে সময় দিতে হবে প্লেয়িং স্টাইল রপ্ত করার জন্য এবং টিমের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। যার জন্য আমরা এফসি কাপ খেলার 2 জন জাপানি প্লেয়ারকে আমরা রিক্রুট করছি ওই দুর্বলতা ঢাকার জন্য। দেন ইব্রাহিম এবং শাকিলকেও নিছি ঢাকা আবাহনী থেকে। সো ওভারঅল আমি হ্যাপি। ক্লাব যখন যেটা করতেছে, আমাদের যে ভিশন, ওইটা নিয়ে আমি এখনো পর্যন্ত হ্যাপি আছি। কাইসার ভাই, আপনি তো প্লেয়ারও ছিলেন, পরবর্তীতে কোচ হয়েছেন এবং ফর্টিসেপসির কোচ। বলা হয় যে বাংলাদেশের যতগুলো ক্লাব রয়েছে তার মধ্যে ফর্টিসেপসি এখন অন্যতম। সেই ক্ষেত্রে ফর্টিসেপসির উপর দিয়ে যেটা দেখা যায়, বিশেষ করে মাঠ সুযোগ সুবিধা যেটা, সেটা কি আসলে মানে
ওটা কি যথেষ্ট কিনা ক্লাব ফুটবলের উন্নয়ন বা প্লেয়ারদের নিজেদেরকে তৈরি করতে, সেই জায়গাটা থেকে আসলে ফর্টিস এফসি কি মানে যথেষ্ট করছে কিনা, নাকি আরো বেশি প্রয়োজন? কারণ প্রয়োজনে তো আসলে কোনো প্রয়োজনের শেষ নেই। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যে আপনার ডেভেলপমেন্টের মূল বিষয়। সো ফর্টিস আপনাদের জিমও নেই নিজস্ব কোনো? না, জিমের জন্য হয়তো ওনারা কাজ শুরু করছেন, খুব শীঘ্রই জিম দেখা যাবে, বাট আমরা চাচ্ছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ জিম একটা অনেক অপরিহার্য অংশ। সাথে সাথে হচ্ছে যে প্লেয়ারদের থাকার যে আবাসন, ওটাও যাতে একসাথে সব কিছু একসাথে হয়। তাহলে ক্লাব কর্তৃপক্ষ, এমডি সাহেব যথেষ্ট পরিশ্রম করতেছেন এই বিষয় নিয়ে, প্রেসিডেন্ট পরিশ্রম করতেছেন, হয়তো খুব শীঘ্রই ভালো একটা সংবাদ আসবে। বাট ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আপনি ডেভেলপ কিভাবে করবেন? ভালো যদি মাঠ যদি আমি দিতে না পারি প্লেয়ারদের, আপনি ভালো পাসিং কিভাবে আশা করবেন? সো ভালো কন্ট্রোল কিভাবে সে করতে পারবে? সো ভালো গ্রাউন্ডে ভালো ফেসিলিটিস পেলেই প্লেয়াররা তাদের নিজের সক্ষমতা তুলে আনতে পারে এবং নিজেকে এক্সিট করার একটা প্রবণতা আসবে। এবং ডেইলি যে মোটিভেশনটা কাজ করে ভালো মাঠে ট্রেনিং করলে, এটা অপরিহার্য। আপনি বাস থেকে নেমেই যখন দেখবেন যে গ্রাউন্ড ভালো না, তাহলে আপনার ট্রেনিং মেন্টালিটিটা তখন ডাউন হয়ে যাবে। সো ফুটবল এনার্জেটিক, হাই ইন্টেন্স গেম, এখানে সাইকোলজি হচ্ছে সবার আগে। সো ফর্টিস এই সাইকোলজিক্যালি কিছু বিষয় অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করে প্লেয়ারদেরকে। আপনি যে বেতন কাঠামোর কথা বলছেন, হয়তো অ্যামাউন্টটা বেশি না, বাট দিন শেষে সবাই যার যার টাকা পেয়ে যায়। এটা হচ্ছে যে প্লেয়ারদের জন্য অনেক বড় ব্যাপার। অবকাঠামোগত যেহেতু বললেন, সেই একটা কথা মনে পড়েছে। আমরা লিগগুলো যেগুলো খেলা হয় বা ফেডারেশন কাপ খেলা হয়, সেখানে দেখি মাঠের খুব বেহাল অবস্থা। এবং একটা জিনিস আপনিও নিশ্চয়ই জানেন যে এইবার নতুন মৌসুম থেকে বাফুফে তাদের আন্ডারে কিন্তু নিয়ে নিচ্ছে মাঠগুলোর যে তত্ত্বাবধানের যে ব্যাপারটা। সেই জায়গায় আসলে বিগত সময় যখন দেখেছি যে ক্লাবগুলোর কাছে আসলে হস্তান্তর করে মাঠ, একটা দুটা ক্লাবের কাছে, একটা আপনাদের তো নিজস্ব মাঠ রয়েছে, তবে আপনারা যখন খেলতে যান প্রতিপক্ষের মাঠে, তখন নিশ্চয়ই আপনারা বিপাকে পড়তে হয় এবং ইনজুরির যে একটা সমস্যা, সেই ভোগান্তিটা পড়তে হয়। এইবার আসলে সেই সমস্যাটা কি বাফুফে নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে সেটা আসলে কমাতে পারবে কিনা? বাফুফেকে আমি ধন্যবাদ জানাই, দেরিতে হলেও আসল জায়গাটা বুঝতে পারছে। কারণ আমাদের প্রফেশনাল যে সিস্টেম, আমাদের সব ক্লাবগুলা ওই লেভেলে এখন আমরা গড়ে উঠিনি, যার ফলে আমাদের উপর যদি কোনো কিছু চাপায় দেওয়া হয়, এই যে মাঠটা চাপায় দেওয়া হয়েছে তখন, কারণ ওই ভেন্যু মনে করেন রহমতগঞ্জ মুন্সিগঞ্জে ভেন্যু নিল বা ব্রাদার্স মুন্সিগঞ্জে ভেন্যু নিল, কিন্তু মুন্সিগঞ্জে তাদের কোনো অবকাঠামো নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, ব্রাদার্সেরও নাই, আপনার রহমতগঞ্জেরও নাই। তো মাঠটা হচ্ছে যে এনএসসির, আপনার টোটাল পুলিশ প্রশাসন বলেন সব কিছুই ওইখানকার। সো এটা হোম ভেন্যু করা হয়েছে বাফুফে সুবিধার জন্য, বা এফসির রুলস অনুযায়ী যে এরকম ভেন্যু বাড়াইতেই হবে, বাট নিজস্ব ভেন্যু না ওনাদের, যার ফলে এরা ওইখানে কোনো তাগিদ থাকে না, ক্লাবগুলোর তাগিদ থাকে না এখানে ভালো মাঠ করতে হবে। তো এখন যেহেতু বাফুফে নিচে, বাফুফের নিজের কাছে রাখছে, দ্যাট মিন্স ভালো খেলার উদ্দেশ্যে বাফুফেকে মাঠগুলা নিজেই রেডি করতে হবে, তাগিদটা অন্তত থাকবে। তো আমরা চাবো ভালো মাঠ হোক, তাহলে ভালো ফুটবল হবে। আমরা এখনও, আপনি বলছেন আমাদের হোম ভেন্যু এখনও হয় না, আমরা বসুন্ধরার কিংসের ভেন্যুটাই আমরা পাশাপাশি ইউজ করে আসতেছি আমাদের হোম ভেন্যু হিসেবে। সো ফর্টিসও ট্রাই করতেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিজেদের হোম ভেন্যু করার জন্য। সো প্রত্যেকটা টিমের আস্তে আস্তে হোম ভেন্যু হওয়া উচিত। বাফুফের এদিকে যেমন কঠোর হওয়া উচিত, প্লাস সাপোর্টও যদি ক্লাবগুলোকে করতে পারে, আশা করি এই বিষয়টা বেটার হবে। কারণ ভালো ফুটবলের জন্য আপনার ভালো মাঠ অবশ্যই দরকার। এবং কয়েকদিন আগে এফসির প্রতিনিধি দল এসেছিল, সেইটার পরে হয়তো বা সজাগ হয়েছে বাফুফে কর্তৃপক্ষ। নিশ্চয়ই আসলে এই মৌসুমটাতে আমরা একটা ভালো মাঠ দেখতে পারবো, যদি এখনো পর্যন্ত মাঠের যে গ্রাউন্ডস কমিটির যারা দায়িত্বে রয়েছেন, গাইসার ভাই এখনো কিন্তু কাজ আমার জানা মতে শুরু করেনি। সেক্ষেত্রে আসলে মানে যত্রতত্র বা মানে একেবারে তাড়াহুড়ো করে মাঠের কাজ শুরু করে আসলে কতটা আপনাদের উপকার আসতে পারবে, ক্লাবের ফুটবলারদের উপকার আসতে পারবে, সেটা আসলে দেখার বিষয়। এবং সামনে কিন্তু সাফ রয়েছে এবং উইন্ডো রয়েছে, আমরা এই নিয়ে আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কাইসার ভাই, আপনি বলছিলেন যে একটা নিয়ম করা উচিত বাফুফের, সেই ক্ষেত্রে ওই নিয়মের অনুযায়ী যদি আপনারাও আসলে পড়েন, তাহলে সেই জায়গায় আপনারা আসলে কতটুকু যদি নিয়মটা করা হয় যে 5 বছর পর বা 10 বছর পর বাফুফের এই এজেন্ডাগুলো পূরণ করতে হবে, তাহলে আসলে পরবর্তী লিগ বা যে অবনমন যেটা বলা হয়, সেটা তো পারফরমেন্সের ভিত্তিতে, আপনাদের কার্যকলাপেও সেই পারফরমেন্সটা বা মার্কটা করা উচিত বাফুফের। অবশ্যই, যে
বাফুফে আগামী 10 বছর পর ক্লাবগুলোকে কোথায় দেখতে চাই, ভীষণটা কেমন হওয়া উচিত, যদিও পরিষ্কার না, বাট হওয়া উচিত সেটা। তাহলে একটা যদি ক্রাইটেরিয়া মেনটেন করে দেয় যে ফর্টিসের এখন ট্রেনিং গ্রাউন্ডস আছে বাট মূল ভেন্যু নাই, তো ফর্টিসকে বললো যে আগামী 7 বছর পর আপনার মূল ভেন্যু দরকার, 5 বছরের মধ্যে আপনি আবাসন এবং জিম ফ্যাসিলিটিস তৈরি করেন, ইউথ ডেভেলপমেন্ট। যখন অনুমোদন বা খেলার জন্য পারমিশন দেয় তখনও তো আসলে কিছু কিছু ক্যাটাগরি বা কিছু কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, সেই ক্রাইটেরিয়ার মধ্যে তো অন্যতম মাঠ আছে আপনার, যেমন ইউথ ডেভেলপমেন্ট কোনো ক্লাবেরই পারফেক্টলি নাই। তাহলে ওয়ার্ল্ড ফুটবল চলতেছে একরকম, আমরা হাঁটতেছি ভিন্ন পথে। তাহলে বাফুফে যদি ক্রাইটেরিয়া মেনটেন করে দেয় আগামী 5 বছরের মধ্যে আপনার আন্ডার-19, আন্ডার-16 বা একটা টিম হোক, আন্ডার-19টা আপনি 5 বছর কন্টিনিউ করবেন, বাফুফে লিগ আয়োজন করবে। বাট এটা শুধুমাত্র নামমাত্র লিগ হবে না, আন্ডার-19-এর প্লেয়াররা সারা বছর যাতে ট্রেনিংয়ে থাকতে পারে ওই ব্যবস্থাটা থাকতে হবে। সো 5 বছর পর যদি কোনো ক্লাব না করে তাকে অবনমন করা হবে। সো এই কঠোর মনোভাবটা যদি থাকে এবং পাশাপাশি সরকারি সহযোগিতাও যদি ক্লাবগুলোকে দেওয়া হয় যাতে ক্লাবগুলো সেই অনুযায়ী করতে পারে, তাইলে দেখবেন ফুটবলের ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া। এবং বাফুফে কোথায় দেখতে চাই ক্লাবগুলোকে, এটা যদি এখনই এই যে সময় চলে গেছে এখন থেকে যদি চিন্তা না করে তাহলে আমাদের ক্লাবগুলো ওইভাবেই থাকবে, প্রতি বছর দলবদলের আগে ইনভেস্ট করবে, দিন শেষে তাদের কোনো ইনকাম নাই, কিচ্ছু নাই, সব কিছুই অতিষ্ঠ, মাঝে মধ্যে দেখা যাবে হতাশ হয়ে ক্লাব অংশগ্রহণ থেকে বিরত থাকতেছে, বা রাজনৈতিক একটা প্রেক্ষাপট পরিবর্তন হবে, ক্লাবগুলো ধ্বংস হবে, সর্বোপরি ফুটবলার, কোচ, ফুটবল সংশ্লিষ্ট সবাই কষ্টে পড়বে। তো এই চিত্রটা যাতে ভবিষ্যতে দেখতে না হয় এখনই সময় একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করা। আচ্ছা কায়সার ভাই, কয়দিন পরেই সাফের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এবং আজকেই কিন্তু ড্র অনুষ্ঠান রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাফকে ঘিরে আমাদের যে উন্মাদনা রয়েছে, বিশেষ করে থমাস রুলিকে কিন্তু এই এজেন্ডা পূরণে আসলে নিয়ে আসা হয়েছে। সেই এজেন্ডা পূরণে আমরা আসলে কতটুকু সমর্থক বা আমরা এখন কতটুকু যোগ্য বলে আপনার মনে হচ্ছে? কারণ এখন বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের অন্তর্ভুক্তিতে দলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং সবশেষ আমরা ভারতকেই হারিয়েছে আমাদের মাটিতে। তো ভারত ছাড়া আপনি যদি 6 দল হিসাব করেন, এখনো নেপাল নিষেধাজ্ঞার উঠেনি তাদের, সেক্ষেত্রে 5 দল, বাকি 6 দল ইন্ডিয়া সহ, মানে কাউকে কি আপনি সমীহ করতে চান কিনা, বা মানে আমরা এখন আসলে কোন অবস্থানে রয়েছে এই 6 দলের মধ্যে? প্রথমেই হচ্ছে থমাস ডুলি অ্যাজ এ প্লেয়ার যখন সে খেলছিল বা বর্তমানে অ্যাজ এ কোচ, তাকে নিয়ে কিছু বলার আমার মতো মানুষের সাজে না। সে আমাদের দেশের ন্যাশনাল টিমের দায়িত্ব নিচ্ছে, এটার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। সে যেই লেভেলে কোচিং, যে লেভেলে ফুটবল খেলে আসছে, ওয়ার্ল্ড কাপ প্রতিনিধিত্ব করছে, ইউএসএ ক্যাপ্টেন ছিল দীর্ঘদিন, ইন্টারন্যাশনালে 81টা ম্যাচ সে প্রতিনিধিত্ব করছে এবং দীর্ঘ একটা তার জার্মান এবং ইউএসএতে দীর্ঘ একটা কেরিয়ার ছিল। এবং কোচ হিসেবে সে ইউর্গেন ক্লিন্সম্যানের মতো মেধাবী কোচের সাথে ছিল এবং তার এশিয়াতে ফিলিপাইনে প্রায় 5 থেকে 6 বছর, সো গায়ানা, সব কিছু মিলাইয়া কোচিং এক্সপিরিয়েন্সটা তার অসাধারণ। এবং প্রথম ম্যাচে এসেই সে অ্যাওয়ে ম্যাচে জয়লাভ করছে, সো সব কিছুই পজিটিভ। তো সাফ একটা ভিন্ন টুর্নামেন্ট, এখানে সবসময় ভারত ফেভারিট থাকে। আমরা সমসাময়িকের যখন দেখছি ভারত ফেভারিট থাকে, বাট অনেক সময় অন্য টিম চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ বা মালদ্বীপকে দেখা গেছে চ্যাম্পিয়ন হতে। সো এখন আমরা যেহেতু হামজা, সামিত সুম বা যারা এই প্রবাসী যারা জয়েন করেছে, রাকিবের ইনফর্ম রাকিবের কথাই যদি বলতে হয়, সব কিছু মিলে বাংলাদেশ এখন ভালো একটা পজিশনে আছে যে সাফ জয়লাভ করতে পারে। প্রতিবার যেত একটা আন্ডারডগ হিসেবে, এবার কিন্তু ফেভারিট হিসেবে বাংলাদেশ যাবে। বাট ডুলি মাত্র খুব কম সময়ের জন্য টিমটা পেয়েছে, তার নভেম্বরে সাফ, এর মধ্যে তাকে গোছাইতে হবে সব কিছু। তো আমি বিশ্বাস করি সে তার কাজের মাধ্যমে সেটা প্রুভ করবে। আমরা চাই সাফ চ্যাম্পিয়ন হোক বাংলাদেশ এবং বাফুফে ডুলিকে সর্বোচ্চ সমর্থন করুক এবং সব দিক দিয়ে সাপোর্ট দেখ।
আচ্ছা, ডুলির কিছু ইন্টারভিউর কথা দিয়ে আসলে বরাদ দিয়ে বলা যায় যে ডুলি প্রথমে বলেছিল যে সাফের আগে বা সেপ্টেম্বরে যেহেতু উইন্ডো রয়েছে সেইটার আগে আসলে তারা বাইরের দেশে ক্যাম্প এবং ম্যাচ খেলার যে প্রবণতা বা ম্যাচ খেলার পরিকল্পনা ডুলির ছিল। তবে আমরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এখন সেই ইন্টারভিউটা আসলে তিনি বলছে যে কিরগিজস্তান যেহেতু আমাদের থেকে উপরের সারির দল 106 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, তাহলে সেই খেলার সাথে যদি আমরা কোনোভাবে হেরে যাই তাহলে আমাদের ফুটবলারদের মন মানসিকতা অনেক বেশি কমে যাবে, অনেক বেশি তারা ডাউন হয়ে যাবে। এইটা আসলে আপনি একজন কোচ এবং বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন অনেকদিন ধরে, এই ক্ষেত্রে আসলে আপনি প্লেয়ারও ছিলেন, মানে মন মানসিকতা ডাউন হয়ে যাওয়া, আমাদের তো আসলে মন মানসিকতার শক্তিশালী দলের সাথে খেলেই তো আসলে আমাদের নিজেদেরকে আসলে গড়তে হবে। এইটা আসলে কতটুকু একজন কোচের সাথে, প্রফেশনাল কোচের সাথে যায়, নাকি অন্য কোনো গল্প রয়েছে এর পেছনে? না, আমি সে কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছে আমি তো সঠিকভাবে জানবো না, বাট আমিও দেখেছি এটা। ওভারঅল যদি আপনি চিন্তা করেন ওই ধরনের মানসিকতা, তাহলে এটা ভিন্ন মত দেখা যাবে। আপনি এক মত দিবেন, আমি এক মত দিব, অন্যরা অন্য মত দিবে। সো স্ট্রং টিমের সাথে কম্পিটিটিভনেস যদি থাকে তাহলে লেস স্ট্রং টিমের সাথে ভালো খেলা যায়, এটা আমরা ফিল করি। আবার এটাও ঠিক, নতুন কোনো কোচ যদি দায়িত্ব নেয় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করে, সে টিমটাকে গুছানো চায়। গুছাইতে গেলেই লেস স্ট্রং টিমের সাথে খেললে হয়তো তার ম্যাচ প্ল্যানিং যেসব টেকটিক্স আছে সেগুলো হয়তো রপ্ত করাইতে পারবে প্লেয়ারদেরকে দিয়ে, হয়তো ওই অ্যাঙ্গেল থেকে সে কথাটাগুলো বলেছে। বাট ডলি এখন এই মুহূর্তে সে যা চায় আমি ফিল করি যে সেটাই করা উচিত, কারণ টিমটার দায়িত্ব সম্পূর্ণ তার, জবাবদিহিতাও সম্পূর্ণ তার। তা আমি মনে করি তার এক্সপিরিয়েন্স অনুযায়ী সে হয়তো কিছু চাচ্ছে, আমাদের উচিত সেদিকে সাপোর্ট দেওয়া। আচ্ছা, যদি টুলি এই কথাই বলে থাকে যে কিরগিজস্তানের সাথে গিয়ে তাদের মাটিতে খেলবে না, আমাদের দেশে যদি মাটিতে খেলাও হয় তাহলে তো আসলে আমরা কোনো দলের সাথে খেলবো, সেটা কি আসলে আমরা দুর্বল প্রতিপক্ষের সাথে খেলবো সাফ সামনে রেখে? এটা কি আসলে দলের জন্য ভালো হবে? কারণ এটা তো র্যাঙ্কিং এও প্রভাব পড়ে কোন দলের সাথে টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশে, বাট আপনি ট্রেনিং দেশের বাইরে এখন করে তো কোনো আমার মনে হয় না, বা বাইরের দেশে ট্রেনিং বাদ দিলাম, দলের সাথে দলের সাথে বাইরে খেলাচ্ছে বাংলাদেশে ভালো টিম বা সমকক্ষ টিম বা দুলি যেসব টিম চাচ্ছে আনতে পারে বেটার টিম। বা বাংলাদেশের থেকে লোয়ার টিম আর কয়টা আছে? আমাদের তো এমনি আমরা দুর্বল জায়গায় চলে আসছি। সো আশা করি হয়তো বেটার টিমই হয়তো সে চাবে, বাট বাংলাদেশে খেলুক, এটা ভালো হবে। বাংলাদেশের সাথে আসলে কোন দলের সাথে এই মুহূর্তে আসলে প্রস্তুতি ম্যাচ যেহেতু বলা হচ্ছে সাফের আগে খেললে আসলে বাংলাদেশ একটা ফাইটিং টিম করতে পারবে বা মন মানসিকতা, লড়াকু মন মানসিকতা তৈরি হবে তাদের? অবশ্যই, যে ভারতের যে অ্যাডভান্স আছে এমন বা কাছাকাছি আছে এমন, সেটা আপনি সাউথ এশিয়ার বাইরের টিমও আছে। আপনি যদি মায়ানমার বলেন বা মালয়েশিয়া বলেন, এদের সাথেও খেলা যায়, কম্পিটিটিভ ম্যাচ খেলা যায়। যে এইসব ম্যাচের জন্য তো জিততে হবে এমন কথা না, বিষয়টা হচ্ছে যে আমি দল হিসেবে নিজেকে কতটুকু সাফের জন্য রেডি করতেছি। সো ইভেন আপনার মিডল ইস্টের যেসব র্যাঙ্কিংয়ে কম তাদের সাথেও বাংলাদেশে তাদেরকে যদি আনা হয় ভালো ফুটবল হবে। সো সেটা হয়তো বাংলাদেশের জন্য লাভবান হবে। যদি দলের সাথে যোগাযোগ করতে হয় সেটা আসলে কত মাস আগে যোগাযোগটা করতে হয়? এই এখন থেকে আমি যতটুকু জানি যে অলরেডি শুরু হয়ে গেছে সবকিছু। এর মধ্যে হয়তো আমরা ভালো কোনো নিউজ পাবো, শুরু হয়ে গেছে এগুলো। আচ্ছা, বলা হচ্ছিল যে সাফের আগে হামজা চৌধুরী বা ওয়াহিদ আলীকে আমরা পেতে পারি, নাও পেতে পারি, কারণ ফুলহামেরও তার গেম টাইম রয়েছে, লেস্টার সিটিরও হামজা চৌধুরী ম্যাচ রয়েছে। তবে হামজা চৌধুরী ম্যাচটা আসলে সম্ভবত 14 তারিখের ওই সাইডটাতে, আর ওয়াহিদ আলীর যে ম্যাচটা রয়েছে সেটা 7 তারিখে। সেক্ষেত্রে আমরা আসলে সাফের যে প্রথম ম্যাচটা সেটা পাবো না, তবে সেপ্টেম্বরে যদি উইন্ডোতে প্রথম খেলা হয় সেটা পেতে পারি। এই যে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের সংযোজন বিষয়টা, দল অন্তর্ভুক্ত হচ্ছে, আপনি একজন স্থানীয় প্লেয়ার হিসেবে কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে বাংলাদেশের দলের যারা ফুটবলার রয়েছে স্থানীয় প্লেয়ার, তাদের মধ্যে একটা সিন্ডিকেটের একটা আভাস বা সিন্ডিকেট যে বিষয়টা সেটা আসলে চলে এসেছে। এটা আসলে কতটুকু সত্য? দলের মধ্যে বা ড্রেসিং রুমের মধ্যে এর যদি প্রভাব পড়ে এটা আসলে দলের জন্য কতটা খারাপ? নিশ্চয়ই আসলে খারাপই হবে। না, আমি এটা বাংলাদেশে যারা বর্তমানে খেলতেছে তাদের সবার সাথে ড্রেসিং রুম আমি শেয়ার করেছিলাম। সো আমার কাছে মনে হয় না এগুলা বিভিন্ন
বিভিন্ন কারণে হয়তো এই শব্দগুলো সিন্ডিকেট শব্দগুলো উঠে আসে। আবার মানে যারা ছিলেন, বিশেষ করে জামাল ভুঁইয়া ছিলেন, তপু বর্মন অনেক ইন্টারভিউ থেকে আমি শুনেছি, আমাদের এখানে এসেও বলেছিলেন কিছু রেষারেষি ছিল আসলে কারোর সাথে। সেইটা আসলে আপনি নিজেও প্লেয়ার ছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট কোচও ছিলেন, সেক্ষেত্রে ড্রেসিং রুমের সেই সময় পরিস্থিতিটা কেমন দেখেছেন? এই প্লেয়াররাই তো ছিলেন তখন, স্থানীয় যারা প্লেয়ার ছিলেন। এটা ডিপেন্ড করে ওই সময় হেড কোচ কিভাবে ড্রেসিং রুমটা সামলাচ্ছেন। সো আমি যাদের সাথে ছিলাম, লুডভিগ ডি ক্রুইফ, তারপর হচ্ছে যে আপনার লুপেস, ক্যাভেরের সাথেও আমি 1 বছর ছিলাম। তার আগে ইংল্যান্ডের আপনার প্রায় 3.5 বছর ছিলেন উনি, যে লাস্ট আমার নামটা এসে যাচ্ছে। যাই হোক, কখনো এক একজনের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এক এক ধরনের, বাট ওদের সর্বোচ্চ চিন্তা থাকে সবার একটাই লক্ষ্য, টিমকে কিভাবে জেতানো যায়। সো সেই ক্ষেত্রে কেউ কখনো নিজের ডেডিকেশনটা ছাড় দেয় নাই এবং টিমকে এক করে রাখার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করছে। ইভেন আমি আমাদের লোকাল কোচ মারুফ ভাইয়ের আন্ডারেও আমি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম, মিন্টু ভাইয়ের আন্ডারেও ছিলাম। ওনাদেরকেও আমি দেখেছি ন্যাশনাল টিম হ্যান্ডলিং করতে। ওনারাও বিন্দুমাত্র কোনো ধরনের নেগলেন্সি দেখা যায় নাই। তো নিজের কেরিয়ার ডেভেলপ করার জন্য প্রত্যেকটা ম্যাচ জয়টা ইম্পর্টেন্ট। সো নিজেদের জব কন্ট্রোল এবং সম্মান রক্ষার্থে কোনো কোচই সেটা চায় না যে ম্যাচ হারুক। সো বেস্ট এফোর্টটা তারা দেয় হয়তো। বাট ড্রেসিং রুমে প্রবাসী প্লেয়াররা আসতেছে, আমি প্রবাসী মনে করি না। প্রবাসী শব্দটা আমার কাছে, এরা আমাদের সন্তান, দেশের বাইরে বড় হয়েছে, এটা আমি ফিল করি। আমরা দেশে বড় হচ্ছি, ওরা দেশের বাইরে বড় হচ্ছে। তো এখন বাংলাদেশের পতাকার সম্মানে ওরা দেশের এক হয়ে কাজ করতেছে ফুটবলের জন্য। যখনই মাঠে যাচ্ছে, আপনি কি কখনো দেখছেন কাউকে কোনো নেগলেন্সি মাঠের ভিতরে? আমি দেখি নাই। সর্বোচ্চ দিয়ে হয়তো আমরা হারছি, মাঠে হয়তো হারছি, কেউ হয়তো গোল মিস করছে, পাট হয়তো তার চেষ্টাটাকে তো আমরা দেখতে হবে, সবার চেষ্টা ছিল। সো হামজা আসার পরে যে জিনিসটা চেঞ্জ হয়েছে, সবাই অন্যরকম, আমি দেখছি যে মোটিভেশনটা অন্যরকম ছিল। সো আশা করি যদি কিছু কিঞ্চিত থেকেও থাকে, সাফ আমাদের জন্য অনেক বড় বিষয়। তো সাফের জন্য সবাই যার যার থেকে স্যাক্রিফাইস করে বাংলাদেশের পতাকাটাকে যাতে তুলে আনতে পারে আবার সাফের মানচিত্রে, এটাই সবার জন্য চেষ্টা করা উচিত। আচ্ছা ভাই, এ নিয়ে আরও অনেক আলাপ রয়েছে, তবে আরও একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কাইসার ভাই, যেটা বলছিলাম যে দুজন প্লেয়ারকে আসলে মিস করতে চলেছে সাফের আগে, কারণ তারা আসলে ফুলহ্যামের ম্যাচ রয়েছে, এদিকে লেস্টার সিটির ম্যাচ রয়েছে। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদকে যদি আমরা পাই সাফের আগে বা পরে কোনো না কোনো ম্যাচে, তো আমরা পাবোই গ্রুপ পর্বের। সেক্ষেত্রে এই জায়গাটাতে আমাদের উইঙ্গার বা ফরওয়ার্ড লাইনটা আসলে কতটুকু শক্তিশালী হতে চলেছে? কারণ আমাদের দীর্ঘদিনের সমস্যা যে একজন ফিনিশারের অভাব। ফারহান আলী ওয়াহিদ ফুলহামে খেলতেছে, এটা ওকে যদি পাওয়া যায়, এটা হচ্ছে যে বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। সাথে সাথে রাকিব ইনফর্মে ছিল লাস্ট সবগুলো ম্যাচেই, হামজার অন্তর্ভুক্তি বা সমিত সোম, সব দিক দিয়ে অ্যাটাকিং সেট আমরা জাহিন হাকিমকে যদি পেয়ে যাই এর মধ্যে, সো এটা সোনাই সোহাগা। বাট বিষয়টা হচ্ছে এখানে সাফ ফুটবল আর ফিফা অন্তর্ভুক্ত ইন্টারন্যাশনাল ম্যাচ একই না। কারণ ইউরোপিয়ান প্রফেশনাল ক্লাবগুলা বা আপনি বা এশিয়া তো ধরলেও সব জায়গায় প্রফেশনাল ক্লাবগুলোকে ফিফা ম্যাচ ডেটা আপনার অ্যালাউ করবে। ফিফার ইন্টারন্যাশনাল অন্তর্ভুক্ত ম্যাচগুলা তারা অ্যালাউ করবে, সাপোর্ট দিবে দেশগুলাকে। কিন্তু ফিফার বাইরের ডেটসগুলাতে ওদের খেলা থাকে, যার ফলে ওরা চাইলেও ওদের প্লেয়ার ছাড়তে পারে না। তো সাফ এমন টাইমে হবে, ওদের লিগ তো বন্ধ থাকবে না। তো ওদের যদি কাছাকাছি সময়ে ম্যাচগুলো থাকে, তখন অনেক সময় দেখা যাবে হামজাকে ছাড়তেছে না, ফারহান আলীকে ছাড়তেছে না, তখন আমাদের জন্য একটু সমস্যা তৈরি হইতে পারে, যেহেতু আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। আচ্ছা, থমাস রুলির প্রসঙ্গে আরও একবার আসতে হচ্ছে। থমাস রুলি যখন তার প্রথম অ্যাসাইনমেন্ট সান মেরিনোতে তার সাকসেসফুল হয়েছে, তবে সেই দলটা তিনি নিজে আসলে বিবেচনা করে দলটা ঘোষণা করেনি। এবার তার জন্য
এইটা একদম ফুল অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে যে একদম শুরু থেকে তিনি আসলে দল ঘোষণা থেকে শুরু করে সবকিছু পরিকল্পনা তিনি আসলে করতে যাচ্ছে। সেক্ষেত্রে এই মুহূর্তে ক্লাবের কোনো খেলা নেই বা ফুটবলারদের খেলাও দেখতে পাচ্ছেন না তিনি, কোনো ক্যাম্পও শুরু হয়নি। সেক্ষেত্রে এই জায়গায় আসলে কোন বিষয়টা ভোগান্তিতে বা কোন বিষয়টা আসলে প্রবলেমে পড়তে পারে থমাস ডুলি? এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু জেমিডেক ফেরত আনি, কারণ আমি ভুলে গেছি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, জেমিডের নামটা তখন বলা হয়নি। জেমিডেকে যে বিষয়ে বলতে চাচ্ছি, আমার দেখা, আমি সবচেয়ে বেশি ছিলাম জেমিডের সাথে। ম্যানেজমেন্ট, একজন প্লেয়ারের সর্বোচ্চ মেধা বের করে তার থেকে সম্পূর্ণ নেওয়া, আদায় করা, আমি জেমিডেকে এটা দেখছিলাম কাছ থেকে, এবং ড্রেসিং রুম কেমন হওয়া উচিত তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। সো আপনি যে প্রসঙ্গটা এখন আনতেছেন, সেই সমস্যা আমি এফসি কাপে আমি ফিল করতেছি। আমাদের দেশে এখন লিগ নাই, বাট কিরগিজস্তানের লিগ রানিং। সো যার ফলে আমাদের যে ম্যাচ ফিটনেস, এটাতে কিছু না কিছু ঘাটতি থাকতেই পারে। সো সাফে এখন বাংলাদেশের কোনো খেলা নাই, দলে হয়তো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছেন, কিন্তু প্লেয়ারদেরকে সরাসরি দেখার সে সুযোগ পাচ্ছে না। সে আগস্ট আমাদের ম্যাচটা হয়তো দেখবে, এবং পুলিশের ম্যাচটা হয়তো তার টিভিতে দেখা হবে, কিন্তু পাশাপাশি আমাদের ঘরোয়া ফুটবল শুরু হচ্ছে আগস্টের লাস্টের দিকে। যদি আমরা চ্যালেঞ্জ কাপটা একটাই ম্যাচ আগস্টের 21 তারিখ বাফুফের নির্ধারিত সময়ে যদি শুরু হয়, দেন 26 তারিখ বা 26-27 ফেডারেশন কাপ এবং লিগ দিয়ে শুরু হবে। সো তাকে অপেক্ষা করতে হচ্ছে তখন ততদিন পর্যন্ত। সো নভেম্বর আগে এই প্লেয়াররা যদি বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পায়, এটা তার জন্য ভালো হবে এবং সেও বেশি দেখার সুযোগ পাবে। দেন তার কম্বিনেশন তৈরি করতে হয়তো সহজ হবে। বাট এই টাইমটা একটু ডিফিকাল্ট সময় যাচ্ছে আমাদের জন্য। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থমাস ডুলির যে কোচিং প্যানেলটা রয়েছে বর্তমানে, সবাই আসলে তার পছন্দের একজন ছিল সহকারী কোচ, এবং আমাদের মাহবুব ভাইও রয়েছেন স্থানীয় কোচ হিসেবে। সেই জায়গায় আমরা যখন দেখা যায় যে ফুটবলের বিভিন্ন জায়গায় দাগ পড়ে, তখন ক্লাব থেকে আসলে প্লেয়ারদেরকে ছাড়তে চায় না, বিশেষ করে বসুন্ধরা কিংস সেই জায়গাটা আসলে মেনটেন করে। এটা তো আসলে ফিফারই রুলস, যে এএফসিরও রুলস আছে যে তাদের নির্ধারিত সময়ের বাইরে 3 থেকে 4 দিন আগে জাতীয় পর্যায়ের ক্লাবের জন্য ছাড়বে। সেই ক্ষেত্রে আসলে এই রুলসটা মানে এটা আসলে বাফুফে মানে না, নাকি আসলে ক্লাব বেশি মেনটেন করে ফেলছে? কারণ আপনি বলছিলেন যে বিশ্ব ফুটবল আসলে যেভাবে চলে, বিশেষ করে ইন্টারন্যাশনাল বা উয়েফা, সেই জায়গায় আসলে আমরা আসলে ক্লাব পর্যায়ে কতটা পিছিয়ে আছে এই নিয়মগুলো মানার ক্ষেত্রে, নাকি বাফুফের আসলে অজ্ঞতা রয়েছে এই জায়গায়? না, এটা সিম্পল থিং। এখানে নিয়মটা খুব সহজ। আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে, আপনার 72 আওয়ার্স আগে ক্লাবগুলো ছাড়তে বাধ্য, তার আগে না। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ এই ধরনের ম্যাচে তারও আগে ছাড়ার একটা নিয়ম আছে। বাট আমাদের দেশে যেটা হয়, লিগ চলাকালীন যে এই ধরনের যে ফ্রেন্ডলি ম্যাচ বা একটা বা দুইটা ম্যাচ থাকে উইকলি, এফসি কাপ, ওয়ার্ল্ড কাপ বাছাই, কোয়ালিফাইং, তখন দেখা যায় একটা সমস্যা তৈরি হয় বাংলাদেশে। সেটা হচ্ছে, আমি দুই দিক থেকে ছিলাম। আমি ক্লাব ফুটবলও কোচিং, ওইটাও দেখছি ক্লাবে থেকে, আরেকটা দেখছি ন্যাশনাল টিমের কোচিং স্টাফ থেকে ওইটা। সো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বিদেশি কোচ যারা আছেন, তারা নিজেদের মতো করে ট্রেনিং করাইতে চান, সেই জন্য বেশি দিন দাবি করে ফেডারেশনের কাছে। একটা ম্যাচ হলেও আপনার ফিফা উইন্ডোতে ম্যাচ আছে একটা, বাট দেখা যাচ্ছে 25 দিন আগে প্লেয়ার নিচ্ছে। বাট ক্লাবগুলো এখানে তখন সমস্যায় পড়ে। অনেকদিন ট্রেনিং বন্ধ রাখতে হয়, বাড়তি টাকা দিতে হয় প্লেয়ারদেরকে, কারণ 1 মাস ক্রস করলেই তো ফরেন প্লেয়ারদেরকে আলাদা টাকা বেতন বাড়ায় বা বেতনটা দিতে হবে। তো আমাদের যেই আর্থিক পারিপার্শ্বিক অবস্থা অনেক সময় সেটা সাপোর্ট করে না। সো আমার মনে হয় একটা সমন্বয় দরকার, বাফুফের এখানে এগিয়ে আসা উচিত, যাতে বেশি দিন না হোক। আবার আরেকটা জিনিস হচ্ছে, আমি পার্সোনালি ফিল করি, তো যেই 25 দিন সে ট্রেনিংয়ে আবার যাচ্ছে এখান থেকে, তার মধ্যে কম্পিটিটিভ ম্যাচ খেলার প্রবণতাটা আবার কমে আসে। সে যদি এখানে আরও 2টা ম্যাচ খেলে যেত, 25 দিনের জায়গায় যদি 10 দিন আগে ক্যাম্পে জয়েন করতো, আমার মনে হয় প্লেয়ার এবং টিম দুইটার জন্যই বেটার হইতো।
আচ্ছা, কোচিং পিরিয়ড যেহেতু কথা বলছেন সেটা নিয়ে একটা প্রশ্ন এসেছে যে বাফুফেতে আসলে সবসময় তারা প্রায়শই আসলে কোচিং প্লেয়াররা যাতে আসলে কোচ হওয়ার সুযোগ পায় বা আপনারা যাতে নিজেদের আসলে যোগ্যতা আরো একটু বেশি আপনারা মডিফাই করতে পারেন ওই জায়গাটাতে, সেই জন্য কোচিং ট্রেনিং তারা সবসময় অব্যাহত রেখেছে এবং আমরা দেখেছি থমাস ডুলিও কয়েকদিন ক্লাস নিয়েছে। এবং এই ধরনের কোচ যখন আসেন তখন আসলে দেখা যায় যে আপনারা কোচরা যেমন যেভাবে আসলে উপকৃত হচ্ছেন এবং ইয়ুথ ডেভেলপের ক্ষেত্রেও আসলে তারা ভূমিকা রাখতে পারে, বাফুফে আসলে সেই জায়গাটার কাজে লাগাতে আসলে কতটুকু সচেষ্ট থাকেন আসলে সবসময়, কারণ একটা পরিকল্পনা করে রাখতে হয় যে আমি আমার এই কোচকে এখানে কাজে লাগাবো। না, বাফুফে থেকে এখনো সংশ্লিষ্ট সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা জেলাভিত্তিক, যেহেতু বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত বাফুফের মাধ্যমে এখন কোচিং কোর্স করতেছে, ডি লাইসেন্স থেকে শুরু করে সি বি এ পর্যন্ত করতেছে। সো আগে বাংলাদেশ কোচিং লাইসেন্স করার মতো আগে অনুমতি ছিল না, বাট এখন বাংলাদেশ নিজেই যোগ্যতাটা অর্জন করেছে, যার ফলে এফসির কোনো বাধ্যবাধকতা থাকবে না। বাংলাদেশ চাইলে যখন তখন যে কোনো কোর্স আয়োজন করতে পারে, বাট একটা নোট হয়তো এফসিকে দিতে হয়। তো সেই অনুযায়ী বাংলাদেশ প্রতিনিধিত্ব এখন দেখবেন যে কোচিং কোর্স করতেছে। এটা অবশ্যই একজন যে ভবিষ্যতে কোচ হতে চাচ্ছে তার জন্য অবশ্যই একটা ভালো দিক, কারণ যে দিক নির্দেশনাগুলা কোচ হিসেবে থাকা প্রয়োজন, গাইডলাইনগুলা আপনার থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি ডি লাইসেন্স থেকে শুরু করে সি বি এতে তারা পাচ্ছে। বাট এখন কথা হচ্ছে যে কোচ হওয়া না যতটা সহজ বা বাট সে কোচ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য রাস্তাটা অনেক কঠিন, কারণ যারা সুযোগ পাচ্ছে তারা সহজেই কাজ করতেছে, তাদের অভিজ্ঞতা অর্জন করতেছে। যারা সুযোগ পাচ্ছে না তারা তো পারতেছে না। এখন দেখা যাচ্ছে একই কোচ দেখা যাচ্ছে বি লিগের কোচ আছেন, আবার চ্যাম্পিয়ন্স লিগ কোচিং করাচ্ছেন, আবার দেখা যাচ্ছে অনেক সময় সুযোগ পেলে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ওইখানে থাকতেছেন। সো এই বিষয়েও বাফুফেকে সুনির্দিষ্ট একটা সিস্টেম আনা উচিত এবং জেলাভিত্তিকে জেলাতে যারা সি লাইসেন্স করতেছে জেলাগুলোতে অবশ্যই নির্দেশনা দেওয়া উচিত। জেলাভিত্তিতে যত জেলা লিগ হবে প্রত্যেকটা ফার্স্ট ডিভিশনে কোন ধরনের কোন ক্রাইটেরিয়ার কোচ থাকবে লাইসেন্সধারী, সেটা যদি নির্দিষ্ট করে দেয় তখন দেখবেন এই সব কোচগুলা বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ পাচ্ছে এবং ঢাকার প্রিমিয়ার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা চ্যাম্পিয়ন্স লিগ সবগুলাতে কাজ করার সুযোগ পাবে এবং প্রফেশন হিসেবে তারা নিতে পারবে। জায়গাটা তৈরি আপনি কাজ করতে না পারলে এই লাইসেন্স দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা ভাই, আরেকটা সময় হয়ে গেল বিরতির, ফিরছি একটু পরে। দর্শক ফিরছি একটু পরে, সাথেই থাকুন। দেখছেন এখন মাঠে। কাইসার ভাই, বাংলাদেশ থেকে একটু ফিফার বিষয়টা একটু কথা বলতে চাই, কারণ ফিফার ইতিমধ্যে কয়েকদিনে আমরা দেখেছি বেশ হট্টগোল লেগে গেছে, গোলমাল পেকে গেছে। ফিফা জিয়ানি ইনফান্তিনো আসলে একটা ভুল সিদ্ধান্তের কারণেই পুরো মার্কিন যুক্তরাষ্ট্র বাদ দিয়ে আসলে এএফসি বলি বা উয়েফা বলি, কনকাকাফ অঞ্চলের ফুটবলের যে দলগুলো বলি সবাই আসলে খেপিয়ে দিয়েছে তিনি একাই। আপনি নিশ্চয়ই জানেন যে জিয়ানি ইনফান্তিনো আসলে বাণিজ্যিকীকরণের চেষ্টা চলছিল। ফিফা এতদিন অলাভজনক একটা প্রতিষ্ঠান ছিল, তবে সেটাকে আসলে তারা একটা অংশ তারা বিক্রি করতে চেয়েছিল, একটা ব্যবসায়িক বাণিজ্যিকীকরণের কথা ভাবছিল। সেটা হলে আসলে বিশ্বকাপ ফুটবলে এটা তো আসলে হয়নি। শেষ পর্যন্ত আজ সকালে তিনি আসলে সেটা উইথড্র করেছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এখন পর্যন্ত। সেক্ষেত্রে এটা হলে আসলে বিশ্বকাপের যে মাহাত্ম্য বা বিশ্বকাপের যে উন্মাদনা সেটা আসলে কমে যেত, কারণ আমরা দেখেছি যে অন্য টুর্নামেন্টে আসলে ব্যবসায়িক চিন্তাধারার ক্ষেত্র থেকে নতুন ফুটবল দল তৈরির কাজ থেকে দেখা যায় ব্যবসায়িক চিন্তা ভাবনাটাই বেশি থাকে আসলে। প্রথমত হচ্ছে যে ফিফা একটি লাভজনক প্রতিষ্ঠান, কারণ প্রতি বছর ফিফা তাদের বিভিন্ন মেম্বার অ্যাসোসিয়েশনকে প্রতি বছরই আপনার বিভিন্ন খাতে অনেক টাকা পাঠায়। সো এটা কোত্থেকে আসে? এই ধরনের কর্মসূচি থেকে, যেমন আপনি ওয়ার্ল্ড কাপ থেকে লাস্ট ফিফা উপার্জন করলো প্রায় 1,82,500 কোটি টাকার মতো, $15 মিলিয়ন লাইক দ্যাট। সো এর পরবর্তীতে যে পদক্ষেপটা হয়তো ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো নিতে চাইছিল যে এটাকে আরও বিকেন্দ্রীকরণ করে সর্বোচ্চ টাকাটা ইনকাম করতে চাইছিল অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে। বাট এখানে উয়েফা অনেক বড় স্ট্রং, উয়েফা সহযোগী যারা
দলগুলো আছে সবচেয়ে স্ট্রং সাইড বলা হয়। কারণ আপনার হয়তো মনে আছে লাস্ট ফিফা যে আবেদনটা করছিল, যেটা করতে চাইছিল 2 বছর অন্তর অন্তর ওয়ার্ল্ড কাপ করা, একমাত্র ওয়েফার কারণে সেটা সম্ভব হয় নাই। সো ওয়েফা এবারও এটা করতে দেয় নাই। সাথে এফসির কিছু দেশ প্লাস অন্যান্য যারা দেশগুলো রয়েছে সবগুলোর সমন্বয়ে ওয়েফা কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়াইছে। বাট এটাতে ফিফা কি চাইছিল, যাতে ফুটবলটাকে বেশি মেম্বার অ্যাসোসিয়েশনগুলোকে আরও বেশি যাতে সহায়তা করা হয়, সেই জন্য হয়তো তারা এই বিকেন্দ্রীকরণটা চাইছিল। বাট ওয়েফার কথা হচ্ছে যে ফুটবলকে বিক্রি করা যাবে না, ফিফার কাছেই সব কিছু থাকতে হবে। ফিফা ব্যবস্থাপনাটা যাতে ফিফার হাত থেকে সরে না যায়, ফুটবলের হাত থেকে নন টেকনিক্যাল পার্সনের কাছে যদি চলে যায়, তখন এই প্রবলেমটা ক্রিয়েট হইতে পারে, অনেক প্রবলেম দেখা যেতে পারে। এই জন্যই উয়েফা এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। হয়তো সাময়িক কিছু আর্থিক ক্ষতি দেখা যেতে পারে, বাট আমার মনে হয় উয়েফার সিদ্ধান্তটাই বেটার। এবং এইটার জন্য আসলে ফিফার জিয়ানি ইনফান্তিনোর চেয়ার কিন্তু তার পদ নড়ে গেছে এবং উয়েফা চিন্তা ভাবনা করছিল। কাল টেলিগ্রাফের একটি প্রতিবেদন দেখছিলাম যে পিএসজির প্রেসিডেন্ট নাসির আল খেলাইফিকে আসলে তারা মনোনীত করার চেষ্টা করা হচ্ছে আগামী ফিফার যে নির্বাচন, সেই ক্ষেত্রে আসলে ফিফার জিয়ানি ইনফান্তিনো তো আমরা দেখলাম অনেকগুলো মৌসুম আসলে তারা কাজ করেছেন। এবার কি আসলে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ তার সক্ষতা বা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনে এটাই কি আসলে কাল হলো কিনা জিয়ানির জন্য? উনি তো আসলে বলা যায় ওনার যে ফার্স্ট টার্মটা ছিল সেটা আরেকজনের টার্মের ভিতরে তিনি ইন করছিলেন, তো সেটার সাথে আরও 2টা টার্ম তার যুক্ত অলরেডি হয়েছে। তো ওইটা তার লাস্ট টার্ম হবে যদি সে থাকতে পারে। সে চেষ্টা করবে মেম্বার অ্যাসোসিয়েশনগুলোর বুট নিতে। বাট প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার একটা ভালো সখ্যতা তৈরি হয়েছে, এটা অবশ্যই আপনাকে মানতে হবে। এবং ট্রাম্প আমেরিকা অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় বিশ্বের রাজনৈতিক অঙ্গনে। সো সেটা হয়তো একদিক দিয়ে পজিটিভ হইতে পারে ফিফার বর্তমান প্রেসিডেন্টের কাছে, আবার নেগেটিভ যদি অন্যান্য দেশগুলো এটাকে নেগেটিভভাবে নেয় তাহলে হয়তো নতুন প্রেসিডেন্টও দেখা যেতে পারে। এটা আসলে আপাতমস্তক ভালো হলো না খারাপ হলো বিশ্ব ফুটবলের জন্য, ছোট্ট করে একটু জানতে চাই। আমি তো একটু আগেই বললাম, হয়তো ফিফা প্রেসিডেন্ট আর্থিকভাবে মেম্বার অ্যাসোসিয়েশনগুলোকে না, এই যে দ্বন্দ্বটা তৈরি হলো উয়েফা, কনকাকাফ এবং এএফসির সাথে, সেক্ষেত্রে আসলে এই দ্বন্দ্বের কারণে ফিফার সাথে আসলে তাদের যে দ্বন্দ্বটা সেটা এই দ্বন্দ্ব যদি দীর্ঘমেয়াদী থাকে, এটা যদি সলভ না হয়, তাহলে অবশ্যই সহযোগী সদস্য যদি ইউএফাতে, উয়েফা, কনকাকাফ, এএফসিতে সবগুলো মিলে যদি এটা যদি তার এগেইনস্টে থাকে, তাহলে তো অবশ্যই সেই তার জন্য দেশগুলো মিলে আবার নতুন একটা প্রেসিডেন্ট তৈরি করে দিবে, এটাই দেখা গেছে সব সময়। কায়সার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। এবং বাংলাদেশের যেহেতু সাফ রয়েছে সামনে, আবার এশিয়ার মঞ্চেও আসলে তাদের প্রস্তুতির ব্যাপার রয়েছে, সবকিছু মিলিয়ে আসলে তারাও ভালো করবে এবং আপনার দল এএফসি চ্যালেঞ্জ লিগে যেন ভালো করে এবং আপনারাও ভালো একটা প্রস্তুতি নিতে পারেন সেটাই আসলে আশা করছি এবং বাংলাদেশের মানুষরা আসলে সেদিকে তাকিয়ে থাকবে নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে এখন কর্তৃপক্ষ এবং আপনার এখন টিভির সমর্থকদের, দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কায়সার ভাই। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।